ট্রেকারটা ঘটাং ঘটাং শব্দ তুলে সরু মেঠো রাস্তা ধরে এগোচ্ছে। দুদিকে রাস্তার আধো আলো, একপাশে রেল লাইন, অন্য পাশে টলমলে ধান ক্ষেত। গাড়ির পেছনে বসে প্রতিভার গলা গুমগুম করে ভেসে আসে। এভাবে কতদিন চলবে মাখন? মানুষ ঘর বাঁধে, আমরা বদলির চোটে ঘর খুঁজে বেড়াই। কি জায়গা এটা! চারিদিকে কেবল ক্ষেত খামার, একটা দোকান পর্যন্ত নেই। আরে বাবা, একটু কষ্ট করো প্রতিভা, সরকারি চাকরি, উপায়ও তো নেই। ড্রাইভারের পাশে বসে থাকা মদন হো হো করে হেসে ওঠে। আরে বউ ঠাকুরানী, এ গ্রামে আসলে সব সুবিধেই পরে পাবেন। বাজারটা বেশ একটু দূরে, মোটামুটি 15 কিলোমিটার ধরে নিন, কিন্তু সপ্তাহে একদিন গেলেই চলবে আপনাদের। আপনি কি বলছেন? বাজার 15 কিলোমিটার দূরে? এভাবে কি সংসার চলে? গাড়ির শব্দ আর হাওয়া মিশে কথাগুলো ধান ক্ষেতের দিকে ছুটে যায়। সন্ধে নামছে খুব দ্রুত। মাখনলাল জানলার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে পথের দিকে। হঠাৎই তার চোখে পড়ে রাস্তার ধারে একটা আধ ভাঙা ঘুমটি দোকান, টিনের চালা, খুঁটির সাথে ঝোলানো পুরনো লণ্ঠন। হ্যাঁ প্রতিভা, ওটা দেখেছো? একটা দোকান তো আছে। উফ, হ্যাঁ, এতক্ষণে অন্তত একটা মানুষের তো চিহ্ন দেখতে পেলাম। মদন গলা বাড়িয়ে তাকায়, তার মুখে বিস্ময়। এ দোকান কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না দাদা। না, এদিকেও তো নেই। ওই তো রাস্তার বাদিকে। না তো, এই রাস্তায় বহুবার যাতায়াত করেছি, এখানে কোনো দোকান তো নেই। আপনি বোধহয় ভুল দেখছেন। প্রতিভা খটকা নিয়ে আবার পেছন দিকে তাকায়। ঠিক তখনই ট্রেকারটা দোকানটার পাশ ছাড়িয়ে আরো এগিয়ে যায়। দুজনেই ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে, আর তখনই তাদের বুকটা কেঁপে ওঠে। ধুলো মাটির ভিড়ে সন্ধ্যার নরম আলোয় যে দোকানটা ঠিক একটু আগেই ছিল, এখন সেই জায়গাটা কেবল ফাঁকা জায়গা। মাটির ওপরে শুকনো ঘাস ছাড়া আর কিছুই নেই। মাখন, ওই জায়গাটা ফাঁকা, দোকানটা গেল কোথায়? মাখনলালও নিশ্চুপ, কেবল মদনের স্বাভাবিক গলাটা ভেসে আসে। বললাম তো বৌদি, এখানে কোনো দোকান নেই। আপনাদের চোখ বড্ড ভুল করছে। ট্রেকার আবার গড়িয়ে চলে। ধান ক্ষেতের মধ্যে থেকে সন্ধ্যার বাতাস বইতে থাকে। প্রতিবার মাখনলাল দুজনেই জানলার বাইরে তাকিয়ে থাকে, যেন ঠিক এখনই দেখা দেবে সেই দোকানটা, যেটা হাওয়ায় কিছুক্ষণ আগেই মিলিয়ে গেছে। মদন ট্রেকার থেকে নেমে মাখনলালদের বাক্স পেটরা বাড়ির বারান্দায় নামিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে দাদা, কাল ভোরেই আমি পোস্ট অফিসে চলে আসব। আজকে আলো আধারে রাস্তায় না বেরোনোই ভালো হবে। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, তার উপরে শীতের কুয়াশা থরে থরে নামছে। প্রতিভা বিরক্ত গলায় বলল, এবার বলো, এবার বলো তো রাতে খাবে কি? চাল তো আনাই হলো না, সবসময় এত তাড়াহুড়ো করো। একবার জিনিস গোছানোর সময় তো দেখে নিতে পারতে। বলো, তুমি সেটা দেখে নিতে পারলে না? আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমি দেখে আসছি, নিশ্চয়ই কোনো দোকান পেয়ে যাব। বউকে বাড়িতে রেখে সে কুয়াশা ঢাকা গ্রামের পথ ধরে এগোতে লাগলো। দূরে রেল লাইনে মাঝে মধ্যে ট্রেনের হুইসেল ভেসে আসছে। মাখনলাল হাঁটতে হাঁটতে ভাবছে, এই প্রত্যন্ত গ্রামে দোকান পাওয়াটা খুব মুশকিল, তবে একটু খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। হঠাৎ রাস্তার ঠিক বাঁদিকে লাইনের ধারে একটা লণ্ঠনের হলদে আলো দপদপ করছে। সেই পুরনো ঘুমটি দোকানটাই। মাখনলাল থমকে দাঁড়ালো। এই দোকানটাই তো বিকালে দেখা গিয়েছিল। দোকানের ভেতরে বসে আছে বছর 65-র একটা মানুষ। গায়ের রং মিশমিশে কালো, মুখটা অদ্ভুত মিষ্টি, যেন বেশ আপন মুখের হাসি।
তাহলে দোকান ছিলই। মদন বেটা ভুল দেখেছে। চাল পাওয়ার আনন্দে বুক ভরে গেল। মাখনলাল দ্রুত দোকানের দিকে এগিয়ে গেল। দোকানের ভেতর থেকে হঠাৎ করেই মিষ্টি গলার ডাক ভেসে আসে। এই যে বাবু, আসুন আসুন, আমার দোকানে আসুন। মাখনলাল একটু চমকে ওঠে, তবুও পা এগিয়ে রেখে দোকানের দোরগোড়ায় পৌঁছাতেই তার চোখে পড়ে দোকানের মুখের ঠিক মাঝখানে উপুড় হয়ে পড়ে থাকা একটা মাটির হাঁড়ি। কালচে শ্যাওলা জমে গেছে চারপাশে। বুড়ো লোকটা, যার রং টুকটুকে কালো অথচ মুখখানা অদ্ভুত মিষ্টি হাসিতে ভরা, সে বলে উঠল, উফ, এই হাঁড়িটা না বাবু, একটু পায়ে করে সরিয়ে দেবেন। চোখে আর ভালো দেখি না তো, নইলে আমিই সরাতাম। এইটা ঠিক আছে, সরাচ্ছি। সে পায়ে করে হাঁড়িটাকে ঠেলতেই ঠক করে গড়িয়ে গিয়ে ভেঙে যায় সেই হাঁড়িটা। ভাঙা টুকরোর ফাঁক দিয়ে হঠাৎ করে চোখে পড়ে দুটো শুকনো হাড়ের টুকরো আর কুঁচকে যাওয়া দু একটা শুকনো ফুল, যেন বহু বছরের পুরনো। এক ধরনের অদ্ভুত ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। মাখনলাল অবাক হয়ে বলল, এগুলো কি? বুড়ো তাড়াতাড়ি কথা চাপা দিয়ে বলে ওঠে, ও কিছু না বাবু, পই পই করে বলি তো সবাইকে। এদিকে ছেলে পুলে খেলতে আসে, কে জানে কোথা থেকে কি ফেলে গেছে। আপনি বলুন কি লাগবে আপনার? চাল আছে? আধা সের দেবেন। চাল? আরে বাবু, আপনার জন্য সেরা চালই দেব। দোকানের কোণ থেকে ঝকঝকে প্রায় নতুনের মতো একটা থলি এনে মাখনলালের হাতে ধরিয়ে দিল। এই নিন, দাম লাগবে না বাবু, আপনার মনটাই হলো আমার দাম। মাখনলাল চমকে যায়। দাম দেব না? কেন? না না, আমি কিন্তু দাম দেব মশাই। আরে বাবা, আপনি আমার দোকানে এলেই আমি খুশি। যাই লাগবে সন্ধ্যার পর এসে নিয়ে যাবেন, ঠিক আছে? একটু থেমে আরো নরম গলায় বলে, আমার নাম কেষ্ট বাড়ুজ্জে। সবাই অবশ্য আমাকে কালু কেষ্ট বলেই ডাকে। ঠিক আছে কেষ্টদা, আবার আসবো খন। কিন্তু দোকান থেকে বেরিয়ে পেছনে তাকাতেই হঠাৎ একটা শিরশিরে অনুভূতি হলো। দোকানের লণ্ঠনের আলোয় বুড়োর ছায়াটা যেন অস্বাভাবিক লম্বা হয়ে মাটিতে বিছিয়ে আছে। মাখনলাল চালের থলিটা বুকে চেপে দ্রুত হাঁটা দিল। কী কারণে সে ঠিক ভয় পেয়েছে সে নিজেও জানে না। রাত তখন অত্যন্ত গভীর। শীতের কুয়াশা রাস্তাকে গিলে ফেলেছে। একটা সাইকেলের ঘন্টা টুংটাং করে বেজে উঠল। এই কুয়াশা আবার হাওয়া হয়ে উঠল কেন রে? হঠাৎ করে ঝোড়ো বাতাস দিয়ে উঠেছে। একটা বিকট শব্দ হলো। এক ঝটকায় ঝোড়ো হাওয়া উঠল। চারিদিক কালো অন্ধকারে জমাট বেঁধে এসেছে। লোকটা সাইকেল থামিয়ে ভয় কাঁপছে। এই কে কে ওখানে? ঠিক তখনই রেল লাইনের দিকের অন্ধকার চিরে একটা ছায়া বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ল। একটা ধাতব শব্দে সাইকেল সহ লোকটা গাছের ডালে আছড়ে গিয়ে ঝুলে রইল। নিচে সাইকেলটা খটাস করে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কুয়াশার ভেতর থেকে ভেসে এলো একটা ভয়ানক হাসি। আবার ফিরলাম, এবার শেষ করব সবাইকে। কে কে তুমি? ওরে বাবা রে! ছায়াটা এগিয়ে এলো। মুখটা আলোর মতো জ্বলে উঠেছে। চিনলি না? আমি কেষ্টতান্ত্রিক, যাকে তোরাই পিটিয়ে মেরে বেঁধে রেখেছিলি। আজ আমি মুক্ত। এটা শুধু শুরু। তুই টিকে গেলি। গিয়ে খবর দে, আমি আসছি। লোকটার গলা শুকিয়ে গেল। রাতের অন্ধকার আরো ভারী হয়ে নেমে আসছে।
ঝিরঝিরে রোদ পড়েছে উঠোনে। প্রতিভা ডাক দিল, শোনো, আজ আমার খুব মাংস ভাত খেতে ইচ্ছা করছে গো, কিন্তু তেলটা তো নেই। ওই দোকান থেকে একটু তেল এনে দেবে, তারপর পোস্ট অফিসে যেও। মাখনলাল বউকে খুশি করতে মাথা নেড়ে বেরিয়ে গেল। রেল লাইনের পাশের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছাতেই থমকে দাঁড়ায়। এ কি, এ দোকানখানা কোথায় গেল? পুরো জায়গাটা ফাঁকা। গতকাল যেখানে লণ্ঠন ঝুলছিল সেখানে আজ জংলা ঘাস দুলছে, যেন বহু বছর ধরে কেউ স্পর্শই করেনি জায়গাটাকে। কোনো চিহ্নই নেই, না কোনো দোকান, না ছাউনির কাঠ, না সেই কালো বুড়ো। মন ভারী হয়ে যায়। মাংস ভাতের ভাবনাও মাথা থেকে উড়ে গিয়ে সে তাড়াতাড়ি পোস্ট অফিসে পৌঁছায়। মদন দরজা খুলছিল পোস্ট অফিসের। দাদা, আজ আমি আলো থাকতে বাড়ি চলে যাব। কেন, কি হয়েছে? আসলে কাল রাতে খুব একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে দাদা। 20 বছর আগের আতঙ্ক আবার নাকি ফিরে এসেছে। তাই আর কি, আলোর পর আর বাইরে থাকা ঠিক না। আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, আপনি একটু দেখে নেবেন বাকিটা। কিন্তু কি ঘটেছে, তুমি কিছুই বলছো না কেন? না, মুখে আনাও পাপ। আপনিও বাড়ি চলে যাবেন সন্ধ্যের আগেই। মাখনলাল কিছুই বুঝতে না পেরে বিকেল গড়াতেই বাড়ি ফিরে আসে। প্রতিভা তাকে দেখে খুব খুশি হয়ে বলে, এত তাড়াতাড়ি ফিরলে ভালোই হয়েছে। আজ না হলেও কাল কিন্তু সন্ধ্যাবেলা ওই দোকান থেকে তেল আনলে চলবে। ঠিক তখনই বাইরে থেকে অচেনা গলার ডাক ভেসে আসে। মাস্টারবাবু আছেন নাকি? বাড়িতে আছেন নাকি? ও পোস্টমাস্টার বাবু, বাবু আছেন? মাখনলাল বেরিয়ে দেখে এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমি এই আপনার পাশের বাড়িতেই থাকি, ভাবলাম একটু আলাপ জমিয়েই নি। গ্রামের একমাত্র পোস্টমাস্টার বলে কথা, সবাইকে তো চিনতেও হবে, তাই না? কথা চলতে চলতে লোকটার মুখ কেমন যেন গম্ভীর হয়ে যায়। তবে হ্যাঁ, সন্ধ্যার পর থেকে একদমই বেরোবেন না। 20 বছর আগের আতঙ্ক আবার মাথা তুলেছে। গ্রামের ওপর ঝুলে উঠেছে বিপদ। কি সেই আতঙ্ক? আগে কি হয়েছিল এই গ্রামে? সকালে পোস্ট অফিসের ছোকরার মুখও শুনলাম। কি ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন তো। বলি তাহলে, শুনুন। এই গ্রামে কেষ্ট বাড়ুজ্জে নামে একজন থাকতো। এই ধরুন বছর 60-65 আশেপাশে হবে, কিন্তু মানুষটা ছিল সবার অতি স্নেহভাজন। দোকান ছিল রেল লাইনের ওই পাথরের ধারে। ব্যবহার একেবারে মিষ্টি, তাই লোকে তাকে ডাকতো কালু কেষ্ট নামে। তার দোকানে ভিড় লেগেই থাকতো তার এই ব্যবহারের জন্য। একদিন হঠাৎ গভীর রাতে একটা বাচ্চা হারিয়ে গেল গ্রাম থেকে। কেউ আর খুঁজেও পেল না সেই বাচ্চাকে। এইভাবে প্রতি পূর্ণিমায় একটা করে বাচ্চা হারিয়ে যেতে থাকে। প্রায় 3-4টের মতো বাচ্চা হারিয়ে যায়। একদিন রাতে হঠাৎ এক গ্রামবাসী আবিষ্কার করে কালু কেষ্টকে তার দোকানের পেছনে তন্ত্র সাধনা করতে। পাশে গ্রামের একটা বাচ্চা অজ্ঞান হয়ে পড়েছিল। তার সাধনা শেষ হলে নাকি সেই বাচ্চাটাকে কালু কেষ্ট বলি দিত। এতগুলো বাচ্চাকে কালুই বলি দিয়েছে তাহলে। কি সাংঘাতিক মাইরি! এরপর? গ্রামের লোক রাগে ফেটে পড়ে। কালুর দোকানের সামনে ওকে রীতিমতো পেটাতে থাকে, উদ্দাম মাদ্দাম মারে। ছোটে কালু কেষ্ট রীতিমতো মার খেয়ে একসময় মারা যায়। এরপর গ্রামের বুড়ো সন্ন্যাসীর বিধানে
কালুকে ওর দোকানের নিচেই দাহ করে, ওখানেই বেঁধে দেওয়া হয় চিরদিনের জন্য। এখন বিপদ এটাই যে কোনো এক নির্বোধ না বুঝে কালুর দোকানের সামনে 20 বছর ধরে রেখে দেওয়া সেই মাটির হাঁড়িকে কোনোভাবে সরিয়ে দিয়েছে। এর ফলে কালু কেষ্টর আত্মা কোনোভাবে মুক্তি পেয়েছে। কাল রাতে এক লোককে সাইকেল সহ গাছের ওপরে ছুঁড়ে ফেলেছে। সেই লোকটাই আজ সকালে গোটা গ্রামকে জানিয়েছে কালু কেষ্টর সেই অস্তিত্বের কথা। কালু কেষ্ট কাল রাতে লোকটাকে মেরে ফেলেনি, বরং বলেছে, তোকে ছেড়ে দিলাম, গ্রামে গিয়ে তুই বার্তা দে আমি ফিরে এসেছি। এবার আস্তে আস্তে গ্রামটাকে শেষ করব। বলুন তো বাবু, কি ভয়ানক! বুঝতে পারছেন? আপনি শহর থেকে এসেছেন, তাই আপনি এসবের কিছুই জানেন না। এই জন্যই বলছি, সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে একদমই বেরোবেন না। ভদ্রলোকের শেষের কথাগুলো মাখনলালের কানে পৌঁছালো না, কারণ এতক্ষণে মাখনলালের কাছে সব পরিষ্কার হয়ে গেছে। সে একটা ছলনার শিকার হয়েছে। কালু কেষ্ট ভালো ব্যবহারের মাধ্যমে তাকে ভুলিয়ে তার বন্ধন আলগা করিয়ে নিয়েছে। এক কথায় বলতে গেলে তার ভুলের জন্যই এই গ্রামের মাথায় এখন বিপদের খাড়া ঝুলছে। মাখনলাল মনে করে এই সময় এই ভদ্রলোককে সব কথা খুলে বলাটা খুব জরুরি, নয়তো পরে বিপদ আরও বেড়ে যেতে পারে। আরে বাবু, কি এত ভাবছেন? আপনার ভয়ের কিছুই নেই। শুধু সন্ধ্যাবেলা একদমই বাড়ি থেকে বের হবেন না, ব্যাস, তাহলেই হবে। মশাই, আমি আপনাকে একটা কথা বলি, এই যে এত বড় বিপদটা, এটা আমি একরকম ডেকে এনেছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে ডাকিনি, আমার নিজের অজান্তে হয়েছে এ কাজ। মানে কি বলতে চাইছেন আপনি? একটু খুলে বলুন, আমাকে ভরসা করুন, পুরোটা খুলে বলুন কি হয়েছে। মাখনলাল এই গ্রামে আসা থেকে এখনো পর্যন্ত যা যা করেছে সব কিছু তাকে খুলে বলে। সন্ধ্যাবেলা চালের অভাবে তার দোকানে পৌঁছানো, কালু কেষ্টর মিষ্টি ব্যবহারের কথা, তার অনুরোধে ওই হাড়িকে নোংরা মনে করে পায়ে করে দূরে ঠেলে দেওয়া, সব কিছু খুলে বলে মাখনলাল এই ভদ্রলোককে। ও, তার মানে আপনি এই বোকামি করেছেন? আপনার ভুলেই আজ গ্রামের বিপদ। গ্রামে খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজেও জানেন না মশাই, আপনি কি ভুল করে ফেলেছেন। আপনি আমায় বলে দিন, আমায় কি করতে হবে? আমার এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে রাজি আছি। সন্ধ্যার অন্ধকার অনেক গাঢ় হয়ে গেছে। 4-5 জন গ্রামের লোক আর মাখনলাল গিয়ে পৌঁছায় সেই দোকানের কাছাকাছি। দূরে দাঁড়িয়ে দোকানের দিকে তাকিয়ে থাকে তারা। তজ্জব ব্যাপার, যেখানে দোকানের কোনো অস্তিত্বই ছিল না, জংলা ঘাস জন্মেছিল, সেখানেই দেখতে পাচ্ছি শান্ত দোকানটা খুলে আছে। কালু কেষ্টকে 20 বছর আগের মতনই দেখাচ্ছে। এখন কি করবো গো লোকেশদা? আমাদের ঘরেও তো বাচ্চা কাচ্চা আছে নাকি? হ্যাঁ, শুনলাম কালকে বাবুদার বাড়ির সামনে রাতের বেলা নাকি কালু কেষ্টকে ঘুরে বেড়াতে দেখেছে অনেকে। বাবুদার বাড়িতেও তো 5 বছরের একটা বাচ্চা আছে। আমরা আর কি করব? যা করার আমাদের গ্রামের বুড়ো সন্ন্যাসী করবে। এখন ওনার কাছে চল, উনি যা বিধান দেবেন তাই করা হবে। সবাই চুপিসারে গ্রামের পশ্চিমে বুড়ো সন্ন্যাসীর বাড়িতে গিয়ে পৌঁছায়। সন্ন্যাসী সন্ধ্যাবেলা দাওয়ায় বসে চা খাচ্ছিলেন। তার সামনে দাঁড়িয়ে তাকে সব কথা খুলে বলা হয়। সবকিছু শুনে সন্ন্যাসী বলেন, দেখো পোস্টমাস্টার, ওকে আটকাবার একটা রাস্তা আছে আমার কাছে, আর সেই কাজটা
একমাত্র তুমিই করতে পারবে। আমি? আমার তো ভয় হাত পা কেমন যেন কাঁপছে। একমাত্র তুমিই পারবে এই কাজটা করতে। কাল অমাবস্যার রাত আছে, খুব ভালো সময় এই ধরনের কাজের জন্য। খুব বেশি রাত করা যাবে না, কারণ রাতে ও নিজের তাণ্ডব চালাতে বেরিয়ে পড়তে পারে দোকান থেকে। তাই জন্য সন্ধ্যার অন্ধকার নামলেই তুমি আমার সাথে ওর দোকানে পৌঁছাবে। ওখানে গিয়ে আমি তোমাকে যা বলার বলে দেব। আর তোমরা সবাই আমাদের দুজনের পেছনে আমাদেরকে অনুসরণ করবে, একটু দূর থেকে অপেক্ষা করবে আমার ইশারার। ঠিক আছে? তাহলে এখন আর দেরি না করে যে যার ঘরে পৌঁছে যাও, এবং ঘর থেকে কেউ রাতে বেরোবে না। বুড়ো সন্ন্যাসীর কথা মতো সবাই যে যার ঘরে ফিরে যায়। সেদিন রাতে ঘটে যায় আরেক বড় কাণ্ড। গ্রামের শেষে সপ্তাহের একমাত্র হাট বসেছিল ঠিক সন্ধ্যাবেলা। রাত 9টা নাগাদ দোকানপাট তুলেই ফেলছিল সবাই বাড়ি ফিরবে বলে। হঠাৎ করে এই প্রবল শীতের রাতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। সেই বাতাসের এতই জোর, অনেকের দোকান হাওয়ার দাপটে দূরে উড়ে চলে যায়। বাতাসে ভেসে আসে একটা তীক্ষ্ণ হাসির শব্দ, আর তার সাথে একটা বড় বার্তা। তোদের কালো কেষ্ট ফিরে এসেছে রে। এগুলো হচ্ছে সব নমুনা। গোটা গ্রাম তৈরি থাক বিভৎস কিছু দেখার জন্য। পরের দিন ঘোর অমাবস্যা। সন্ধে নামার সাথে সাথেই বুড়ো সন্ন্যাসী আর মাখনলাল এসে পৌঁছায় ঠিক দোকানের কাছাকাছি। দেখো পোস্টমাস্টার, মনের সাহস সঞ্চয় করে এই কাজটা তোমাকে করতেই হবে। খুব অল্প সময় তোমার হাতে থাকবে। মনে রাখবে, ও তোমাকে বিশ্বাস করেছে যেহেতু তুমি ওকে গাত্রবন্ধন থেকে মুক্ত করেছ। তুমি ওর দোকানে ঢুকে ওকে কথার মাধ্যমে ভুলিয়ে রাখবে। ঠিক সেই সময় আমি দোকানের চারিদিকে বন্ধন করে দেব, যাতে এই মুহূর্তে এখান থেকে ও বেরোতে না পারে। তারপরে আমি যখন দোকানের সামনে পৌঁছাবো, তখনই তুমি দোকান থেকে ছিটকে বেরিয়ে আসবে আমার ইশারায়। তারপর শুরু হবে আমার আসল কাজ। সন্ন্যাসীর কথা মতো মাখনলাল দোকানের মধ্যে প্রবেশ করে। মাখনকে দেখে কালুকেষ্ট যেন খুব খুশি হয়। আগের দিনের মতো ভালো ব্যবহার করে তাকে দোকানে বসতে বলে। আরে পোস্টমাস্টার বাবু, আসুন আসুন, বসুন। আপনার কথাই ভাবছিলাম। আপনি আমার দোকানে সেদিন রাতের পর তো আর এলেন না। বলুন কি লাগবে বলুন। আজ আর কিছু লাগবে না মশাই, আপনার সাথে এই সুখ দুঃখের দুদণ্ড গল্প করতে এলাম। খুব ভালো কাজ করেছেন, চলে এসেছেন। মন খারাপ হলে সন্ধ্যার পর এখানে চলে আসবেন। মাখনলাল কালুকেষ্টর সাথে কথা বলতে থাকলো, আর এইদিকে সন্ন্যাসী দোকানের চারিদিকে বন্ধন এঁটে দিয়ে দোকানের সামনে এসে দাঁড়িয়ে বলল, পোস্টমাস্টার, আর একদম দেরি নয়, তাড়াতাড়ি চলে এসো দোকানের বাইরে। সন্ন্যাসীর কথা মতো মাখনলাল এক লাফ দিয়ে দোকানের বাইরে সন্ন্যাসীর পাশে এসে দাঁড়ায়। সাথে সাথে সন্ন্যাসী মন্ত্র পড়ে জলের মতন কিছু একটা দোকানের সামনে ছড়িয়ে দেয়। কালু, কি ভেবেছিলি তোকে আর আমি আটকাতে পারবো না? হ্যাঁ, আমি বেঁচে থাকতে এই গ্রামের আর কোনো ক্ষতি করতে পারবি না তুই। এইবারের বাঁধনটা এমন দেব, তোর 7 পুরুষও কখনো এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। কালুকেষ্টর চেহারা হঠাৎ করে বদলে গিয়ে নির্মম থেকে আরো নির্মম হয়ে উঠল, যেন ভয়ানক কোনো অপদেবতা। রাগে ফুঁসতে থাকলো কালুকেষ্ট। সন্ন্যাসী, তুই আমার সঙ্গে ছলনা করলে আমি এখান থেকে মুক্ত হয়েই ছাড়ব। সবার আগে তোকে মারব।
এখান থেকে বেরিয়ে, কারণ তুই হলি আমার পথের কাঁটা। আর পোস্টমাস্টার, আমার ভালো ব্যবহার আর সরলতার এই পরিচয় দিলে তুমি? তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তুমি কিনা এদের সঙ্গে মিলে গেলে। সন্ন্যাসের পর আমি তোমার ঘাড় মটকাবো, সে তুমি যেখানেই থাকো। ঘাড় তুই পরে মটকাস, তার আগে এখান থেকে বেরিয়ে দেখা। সন্ন্যাসী দোকানের সামনে বসে পড়ে, একটা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে থাকলো। মন্ত্র পড়তে পড়তে মাঝে মধ্যে কিছু একটা আগুনের মধ্যে আহুতি দিচ্ছে। কালুকেষ্টর আর্তনাদ যেন গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। সন্ন্যাসী ইশারায় আরো 4-5 জন গ্রামবাসীকে ডেকে নিল। সবাইকে বলে দেওয়া মন্ত্র তারস্বরে সবাই মিলে পড়তে থাকলো। হঠাৎ করে এই কালুকেষ্টর গায়ে এবং তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কালুকেষ্টর আর্তনাদ তীব্র থেকে আরো তীব্রতর হয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। আগুন নিভে যাওয়ার পর দেখা গেল সেখানে কিছুই নেই, যেন বহু বছর আগে থেকে এখানে কোনো দোকানের অস্তিত্বই ছিল না। একটা নতুন মাটির হাড়ির নিচে কয়েকটা হাড় আর সিঁদুর আর কিছু জবা ফুল রেখে দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে বটগাছের চারা রোপণ করে দিল বুড়ো সন্ন্যাসী। আমার মৃত্যুর পরেও কালুকেষ্ট আর এখান থেকে মুক্তি পাবে না। এই বটগাছ যতক্ষণ না খুব বড় হচ্ছে ততক্ষণ এর চারিদিকে পাঁচিল তুলে দাও, আর যাতে কেউ এখানে এসে পৌঁছাতে না পারে। বটগাছ একবার বড় হয়ে প্রাচীন হয়ে গেলে সেই গাছ আর কেউ কাটতে চাইবে না, আর বটগাছ না সরলে কালুকেষ্টর আত্মাও এখান থেকে বের হতে পারবে না। সেই রাতেই সবাই নিশ্চিন্ত হয়ে যে যার ঘরে ফিরে যায়। কয়েকদিন বাদে ওই জায়গাটাকে একটা পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হলো, যাতে বটগাছ বড় হওয়া না পর্যন্ত কেউ ওই জায়গায় প্রবেশ করতে না পারে।